আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি সেই সব মানুষকে পুরস্কৃত করব যারা বিনা টাকায় আমাদের দলে আছে। তো তাহলে মাননীয় আপনাকে বলি যে আপনার ওই পুরস্কারটা আপনি আপনার বাড়িতে রেখে দিন, কারণ ওটা কাউকে দেওয়ার মতো উপযুক্তই নয়। কারণ তোমার দলে কাটমানি, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, এমনকি রেশনের চাল চুরি, অঙ্গনওয়াড়ির ডিম চুরি, মিড ডে মিলের চাল চুরি, এরকম কত কত চুরি আছে। আর তোমাদের নেতাদের যে পায়খানা চুরি, আবাসের ঘর চুরি, এরকম কত চুরি যে তুমি দেখবে, দেখতে দেখতে তোমার চোখ ছানা বড়া হয়ে যাবে। তাই ওই প্রাইজ টাইজ দেওয়ার কথা বন্ধ করো। তৃণমূল দলটা হচ্ছে আমাদের কোন জায়গা আছে? তৃণমূল দলটা হচ্ছে তৃণমূল দলটা হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল। এইটা তো তৃণমূল। একজন প্রবীণ এবং শ্রদ্ধেয় একজন নেতা তিনি কোনো কারণে এই জিনিসটা একটা আলোচনা করছিলেন যে তৃণমূল দলটা টাকা ছাড়া একদমই অচল, যে যত টাকা তুলে দিতে পারবে সে তত ভালো দলের কাছে। কারণ এই দলটা টাকার উপরেই চলছে। কেন টাকার উপরে চলছে সেটা নিয়ে আমরা বিস্তারে পরে আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তৃণমূল কংগ্রেস কি সৎ নাকি সতী, কারণ এদের মুখে সবসময় সতীর বাণী শোনা যায়। তো আর বেশি না বকে ভাট, ভিডিওটার এগোনো যাক। 2 hours later. তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের পর্বে তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গে আগে প্রশাসনের অবস্থাটা কি, বা আমাদের যে রাজ্যের পুলিশ তথাকথিত ব্ল্যাক ক্যাট কমান্ডো অর্থাৎ সিভিক, তাদের পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে বা তাদেরকে কোন কাজে লাগানো হচ্ছে সেসব নিয়ে একটু পর্যালোচনা করতে চাই। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে। তো তোমরা দেখলে পশ্চিমবঙ্গের ব্ল্যাক ক্যাট কমান্ডো অর্থাৎ সিভিক পুলিশ, তারা দিনের বেলায় এবং রাতের বেলায় দুবেলাই ওদের ধ্যান কর্ম এগুলো চুরির দিকেই চলে গেছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই সিভিককে এত সাহস দিচ্ছে কে, বা এই সিভিকরা কার মদতে এত এত চুরি করছে? আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি এদেরকে আস্কারা না দেন তাহলে কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন সৎ মানুষ যে তিনি পুলিশ মন্ত্রী, বেআইনিভাবে সিভিককে নিয়োগ করে রাস্তায় সাধারণ জনগণের থেকে টাকা তুলে এরা পার্টি ফান্ডে জমা করছে। তো তৃণমূলের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এদের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, এদের ভবিষ্যৎ একটা জায়গায় বিহারের বা তিহারের এরকম কোনো একটা জেলে, এনাদেরকে পচে মরতে হবে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों भगवान से डरो। একটা এমএলএ, একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে যে তাদের থেকে টাকা চাইতে হবে, বা মানুষদের যে সরকারি স্কিম সেই সব সুবিধা থেকে মানুষদেরকে বঞ্চিত করে তাদের টাকা সব একত্রে জমা করে কলকাতায় নবান্ন সভাঘরে পাঠিয়ে দিতে হবে। সেখানে টাকার হিসেব হয়ে ভাগ করা হবে যে বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে আর মাদ্রাসাগুলোর জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে। মাদ্রাসাগুলোর থেকেই যারা মূর্খ হয়ে বেরোবে, যারা জঙ্গি হয়ে বেরোবে, তাদেরকে তো তৃণমূলেরই ক্যাডার হতে হবে, তাই না? তো তাদের আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা থাকে না, তারা তো কিছু তো করে খাবে, তাই তাদেরকে অগত্যা তৃণমূলের ঝান্ডা ধরতে হয়। তো ওদের কাছে আর বেটার কোনো অপশন থাকেই না। আমাদের মাননীয়ার সিভিক নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আছে। তিনি চেয়েছেন যে সদ্য চাকরিহারা শিক্ষকরা তারাও সিভিক টিচার হয়ে আমাদের স্কুলগুলোতে পড়াক। তো এরকম করে যদি মমতা ব্যানার্জি সিভিক টিচার বা সিভিক পুলিশ এরকম করে সব যদি সিভিক করতে থাকেন, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে সিভিক মুখ্যমন্ত্রী বানিয়ে ছেড়ে দেবে। তখন আপনি রাস্তায় বাটি নিয়ে ঘুরবেন, কারণ আপনার কাছে তো গাড়ি থাকবে না, এত 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 বডিগার্ড থাকবে না। কোন দিন দেখবেন আপনিই কিডন্যাপ হয়ে গেছেন। তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্ট একবার অর্ডার দিয়েছিল যে সিভিক পুলিশ যতটা পর্যন্ত নিয়োগ হয়ে গেছে ততটা পর্যন্ত নিয়োগ হয়ে যাক। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমার কাছে প্রমাণ আছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনি দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন করেছেন, ধাম নাকি ওটা কালচারাল সেন্টার, একটা সাংস্কৃতিক মঞ্চ, কোনোটাই এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তিনি ধাম বললেও কি আর ওটা ধাম হয়ে যায়? তো সেসব কথা সাইডে থাক, প্রভু থাকুক সবার উপরে। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি তিনি ওইখানে 100 জন সিভিক পুলিশ নিয়োগ করতে চলেছেন। সেই সিভিক পুলিশের জন্য আবার ইন্টারভিউ হবে, তারও আবার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো সুপ্রিম কোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে
তিনি একচ্ছত্রভাবে সিভিক পুলিশ নিয়োগ করে যাচ্ছেন। এখানটায় আমি একটাই কথা বলবো, যদি সরকারি আইন না মানে তাহলে সাধারণ মানুষ কী করে আইন মানবে? সাধারণ মানুষও নিশ্চয়ই তাহলে নিজের আইনটাকে নিজেদের হাতেই তুলে নেবে। তখন তুমি সামলাতে পারবে তো? তখন তুমি আটকাতে পারবে তো জনজোয়ার? নাহলে আবার শেখ হাসিনার মতো পশ্চিমবঙ্গ ছেড়ে পাকিস্তানে চলে যেতে হবে। তা বলছি, মুসলিমদের মমতাময়ী আম্মা আর আমাদের দিদি, তুমি এত এত যে টাকা তুলছো, এত টাকা কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো এত টাকা? হাতে একটা আইফোন আছে, তো তুমি এত টাকা নিয়ে করছোটা কি? সেটাই আমাদের বহুত বড় একটা প্রশ্ন। তুমি বলো আজকে। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না? রোজ যে ভাতটা খান মাপেন, 100 চালের ভাত খেলেন না 200 চালের ভাত খেলেন? দিদি, টাকার হিসাবের সাথে ভাতের চালের কোনো সম্পর্ক আছে কি? এই টাকাটা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা। এই টাকাটা পশ্চিমবঙ্গের সাধারণ গরিব, মধ্যবিত্ত, বড়লোক সবারই ট্যাক্সের টাকা। এই টাকার হিসেব চাওয়ার অধিকার সবার আছে। তুমি গাজওয়ারি করে বলবে যে টাকার হিসেব চাইছো? কেন চাইছো? 100 বার চাইবো। আমাদের অধিকার আছে টাকার হিসাব চাওয়ার, তোমাকে দিতে হবে, নাহলে এই শিক্ষকদের মতো তোমার চাকরি যাবে। না ডায়েটিং করে খেলেন না? তার কোনো মাপ থাকে সাথে? মাপ থাকে না, কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। একদম ঠিক কথা বলেছো দিদি। বিরোধীদের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, শুধু সারাদিন সমালোচনা করে। আর তোমাদের পুলিশের সারাদিন বহু কাজ। কটা গাড়ি গেল, কটা গাড়ি থেকে কত টাকা ইনকাম হলো, কোথায় কত টাকা দিতে হবে, পার্টি ফান্ডে কত টাকা ঢালতে হবে, এসবই তোমাদের পুলিশের কাজ। সাধারণ মানুষকে তুমি যখন বলছো যে তোমরাই অস্ত্র তুলে নাও দাঙ্গাবাজদের বিরুদ্ধে, তখন তোমার মানসিকতাটা আমরা টের পেয়ে গেছি, তোমার কী ধরনের মানসিকতা। তো এখানটায় তুমি পুলিশকে ব্যবহার করছো টাকা তোলার কাজে, ওখানে তুমি মা বোনেদের বলছো হাতা খুন্তি দিয়ে মারতে। তো তোমার মেন্টালিটি আর তোমার যে প্রশাসনিক কাজকর্ম, সেখানটায় তোমাকে সাধুবাদ জানাই। এত ভালো কাজ তুমি করছো না, একদিন তুমি চাঁদে যাবে, দেখো চাঁদে যাবেই তুমি। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই দয়াবান যে নিজেদের রাজ্যের মানুষগুলো খেতে পাক কি না পাক, নিজেদের রাজ্যের মানুষগুলোর মাথার উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে তিনি এখন বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের কথা বলছেন। তিনি তাদের কষ্টের কথা ভাবছেন। তার দরদ একদম উথলে উঠছে, এত পরিমাণে উথলাচ্ছে যে হাঁড়ির বাইরে চলে আসছে। এত দরদ তোমার কোথায় ছিল দিদি? যেদিন একটা মেয়ে হসপিটালের ভেতরে যাকে টর্চার করে খুন করা হলো, সেদিন তোমার দরদ কোথায় উথলে উঠেছিল? বলেছিলে না 10 লাখ টাকা দিয়ে তার পরিবারের মান সম্মান ইজ্জত কিনে নেবে? একদিন আসবে, এই যাদের তুমি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছ না, সব রোহিঙ্গাগুলো একদিন তোমার বিপক্ষে যাবে, আর সেদিন তোমার পালানোর কোনো পথ থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অসুবিধা করে তুমি রোহিঙ্গাদের পেছনে টাকা ঢালছো। এই রাস্তা থেকে যে টাকাগুলো তুলছো, ওগুলো নিয়ে গিয়ে নিশ্চয়ই ওই রোহিঙ্গাদেরই পেছনে লাগানো হচ্ছে, কারণ ওটা তো আনঅফিসিয়ালি হচ্ছে না। কারণ সুপ্রিম কোর্ট ও বলে দিয়েছে ভারত কোনো ধর্মশালা নয়, আর এই ধর্মশালা আমাদের দিদি খুলে রেখেছে, লুকিয়ে লুকিয়ে মানুষদেরকে ঢোকাচ্ছে। বাংলাদেশের জিহাদি মুসলিমদের, মৌলবাদীদের পশ্চিমবঙ্গটা হচ্ছে আখড়া। এখানে দিদিমণি ফান্ডিং করে আর ওরা এসে এখানে সন্ত্রাস চালায়। যখন কোনো মানুষ খুন হয়, কিছু হয়, তখন বিরোধীদের দোষ। এখন যে ক্যামেরার সামনে বড় বড় করে গলা উঁচিয়ে বলছে যে বাংলাদেশের মানুষদেরকে আমি আশ্রয় দেবো, পাকিস্তানের মানুষদের আমি আশ্রয় দেবো, আরে ওগুলোই এসে তো জঙ্গি তৈরি হবে, ওগুলোই তোমাদের দলের হয়ে কাজ করবে, ওগুলোই বিরোধী দলের লোকেদেরকে খুন করবে। আর ওদেরকে যদি বিএসএফ একটা মেরে দেয়, তাহলে ফেটে গেল। কেন মেরেছে, কী জন্য মেরেছে, সেটা নিয়ে আবার রাজনীতি করা চালু হয়ে যাবে। এরা পশ্চিমবঙ্গটাকে এমন পজিশনে নিয়ে যাচ্ছে যেখানটায় পাকিস্তান এসে পশ্চিমবঙ্গটাকে আরামসে দখল করে নিতে পারবে, কারণ ওদের স্পাইগুলো পশ্চিমবঙ্গের ছত্রে ছত্রে ছড়ানো আছে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 ইনি নাকি বলেছিলেন যে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছিল সেখানে নাকি বহিরাগতরা এসেছিল। আরে তুমিই তো বহিরাগতদের এখানটায় এনে আশ্রয় দিচ্ছ, তুমিই তো ওদেরকে এখানে এনে পুষছো। তো এখানটায় বিরোধী দলগুলো কী দোষ করলো? সিপিএমের কথা ছেড়ে দাও, ওনারা চুরি করা দল। তার কারণ হচ্ছে ওনারা শুধু একটা সম্প্রদায়কেই সাপোর্ট করেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, পশ্চিমবঙ্গে 42% মুসলিম হলেও আর বাকি 58% তো হিন্দু। তো হিন্দুদের কথা কিন্তু কেউ ভাবে না। সবকটা যতগুলো দল আছে, সবকটা দল কিন্তু তাদের ভোটের রাজনীতি করে। শুভেন্দু অধিকারী দেখছে কি 42% মুসলিম ভোটের মধ্যে একটা ভোটও বিজেপি পাবে না, ওটাকে টার্গেট করছে তৃণমূল। আর কিছু অবশিষ্ট যে ভোটারগুলো আছে, হিন্দু ভোটারগুলো, ওগুলো তৃণমূলকে ভোট দেবে। বাকি যে ভোটগুলো আছে সেগুলোকে শুভেন্দু অধিকারী টার্গেট করছে নিজেদের দলে নেওয়ার জন্য। আবার সিপিএমও টার্গেট করছে যে মুসলিম তো 42%, ওই 42% যেন আমার দলে চলে আসে। তো এইরকম করে ভোটের রাজনীতিতে ধর্ম এসে ঢুকেছে, যেখানে উন্নয়নের কোনো কথাই হচ্ছে না। পরের 5 বছর কে কী করবে সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এখন হচ্ছে কি দাঙ্গা হচ্ছে, মুখ্যমন্ত্রী ওদের পরিবারকে গিয়ে 10 লাখ দিচ্ছে, ওকে চাকরি দিচ্ছে, একে টাকা দিচ্ছে, ওর বাড়ি বানিয়ে দিচ্ছে।
এটাই হচ্ছে। কিন্তু পরের 5 বছর যে কি হবে, শিক্ষাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। শুধু পুজো হচ্ছে, মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসায় টাকা ঢালা হচ্ছে, মসজিদ হচ্ছে, এটাই হচ্ছে। পশ্চিমবঙ্গের কালচারই ধরে রাখা হবে, কিন্তু শিক্ষাটাকে গাধার গাঁড়ে ঢোকানো হবে। সেটা বড় কথা নয়। তৃণমূল দলের যে মুখপাত্ররা আছেন, ওনারা কতটা শিক্ষায় শিক্ষিত সেটা আমাদের জানা নেই, বা ওনাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি সেটাও আমাদের জানা নেই। ওনাদের উদ্দেশ্য হচ্ছে মৌলবাদীদের মতো যে কোনো একটা সম্প্রদায়কে শোষণ করা, আর পশ্চিমবঙ্গের কোনো একটা কিছু হলে ওটাকে নিয়ে বিশাল বড় বড় করে মন্তব্য করা, আর কবে বাবাত্তর আমলে বা 1947 সালের আগে কি হয়েছিল সেটাকে টেনে এনে এখানটায় ঢোকানো, আর কোনো কিছু কাজ নেই এদের। এটা কেন বলছি, কুণাল ঘোষ, দেবাংশু, এনারা হচ্ছে তৃণমূল দলের এমন একজন মুখপাত্র যাদেরকে চাবুক মেরে মেরে দিদিভাই মিথ্যে কথাগুলো বলান। নিজে টাকা ইনকাম করেন, কিন্তু বলির পাঁঠা হয় এরা। তৃণমূলের মুখপাত্রদের মুখে বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা মমতা ব্যানার্জি, এদের মুখে কখনো দেশভক্তির কথা শুনেছেন? দেশভক্তির কথা এনাদের মুখে শোনাই যাবে না। দেশভক্তি যারা করে, আমাদের যে বীর সৈন্যরা, তাদের পরিবারও আমাদের পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা একটু মন দিয়ে দেখো। আছি এখন বর্তমান ভারতীয় আর্মি বিভাগে আছি আমি আমার পরিবারকে রেখে গিয়েছিলাম গোকর্ণ তেমাথা তেঁতুলতলাতে। এখানে আমার বাড়ি, ওখানে বাড়ি করেছি, ওখানে ওরা থাকে। গতকালকে দুপুর 2টোর সময় আমি ডিউটি করি, জাস্ট এসে বসেছি, আমার মেয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে পাপা আমার মাথা ফাটিয়ে দিয়েছে, বেধড়ক কাঁদছে আমার মেয়ে। আমার ছেলেকে দেখলাম, সে কাঁদছে। তারপরে সিসি ফুটেজ যদি দেখছি, আমার বউ মধ্যেখানে রাস্তার মধ্যে পড়ে আছে। মধ্যে রাস্তা যাওয়া লোক তারা এসে আমার বউকে তুলে নিয়ে যায় গোকর্ণ হসপিটাল। গোকর্ণ হসপিটাল যাওয়ার পরে ওখানে গোকর্ণ বিট হাউসে আছে ওই ছোট বাবু আছে জয়ন্ত ব্যানার্জি। জয়ন্ত ব্যানার্জি এসে আমার এই ছেলেকে, আমার ছেলে মুখ যেমন এটা নিয়ে একবার, আমার এই ছেলেকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল। আমার একটাই ছেলে, এবং কিন্তু আমি আমার একটা ছেলে না, আমার কাছে দেশের মোটামুটি কিছু 70 কোটি ছেলে আমার কাছে আছে। 70 কোটি ছেলে আমি দেখাশোনা করছি আমি, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে কান্দি থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি তাই ওনাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশের রক্ষা করছি আমি। কিছুদিন আগে যুদ্ধ হইলো, বর্ডারের ফার্স্ট লাইনে আমি ছিলাম ওখানে। কি ঝামেলা কি নিয়ে হয়েছিল? ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গার জেরে, পুরানো জমি জায়গাকে কেন্দ্র করে ওরা আমার বাড়িতে এসে আড্ডা করে। বউ বাচ্চাকে তো আপনাকে পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কি কি হয়েছে কি হয়নি। আমার এই মেয়েকে দেখেন কি করেছে। আমি কি স্টেপ নেব? গান্ধী থানা পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেবো? এবার মারধর কারা করেছে? মারধর করেছে রব্বিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রব্বিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখের বাবার নামটা আমার এখন খেয়াল আসছে না, আর আরো 3-4 জন অজ্ঞাত ব্যক্তি আছে, তাদের নামগুলো আমার কোনো ঠিক মনে আসছে না। আস্তে আস্তে চুপ, কি হয়েছে বলুন? আমার বাড়িতে এসে ওরা চাকায় অ্যাটাক করে 6 জনা 7 জনা মিলি, আর পাঁচিরের দিকে আরো থাকে। তুই ওরা লাঠি বা ঝাবা, সেই মাংস কাটা যে ঝাবা থাকে, ওই ঝাবার হইছিলি মারামারি, হাতে কুপিয়ে আঙুলটা কেটে দিয়েছে, এই হাতে বেড়ি, হাতটা ভেঙে দিয়েছে। তো পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন পজিশনে গেছে তোমরা বুঝতে পারছো? এইখানটাইও সেই শেখ, সেই আলী, শেখ আলম, এরকম কত কত নাম বেরিয়ে আসছে। এনারা তারাই যাদেরকে মুখ্যমন্ত্রী শেল্টার দিচ্ছেন, এনারা তারাই যাদেরকে মুখ্যমন্ত্রী কাঁটা তারের বেড়া টপকিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এনে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে আমাদের ভারতবর্ষের একজন নাগরিক বানিয়ে তুলেছেন। এরা তারাই যারা হিন্দুদের জমি জবরদখল করতে চায়, এরা তারাই যাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়। এরা এমন একজন মানুষ, এরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাই এরা প্রচুর পরিমাণে হিন্দু বিদ্বেষী, কারণ এদের শিক্ষাগত যোগ্যতা 1%ও নেই। এরা খালি আল্লাহ নিয়েই জানে, আর অন্য কিছু জানে না। এদের পৃথিবী আল্লাহ, এদের সব কিছুই আল্লাহকে ঘিরে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। পশ্চিমবঙ্গের নেতারা, যারা মুসলিম নেতারা আছেন, তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গটা অর্ধেক হিন্দু শূন্য হয়ে গেছে, এরপরে পুরোটাই হিন্দু শূন্য হয়ে যাবে। মেন কারণ এখানটায় যেটা হচ্ছে, পুলিশ প্রশাসন দেখেও চুপ করেছিল। তো পুলিশ প্রশাসন এসে যখন এই মানুষটাকে, এই যে আর্মির যে স্যারটা আছেন, তাকে না পেয়ে তার ছেলেকে তুলে নিয়ে গেছে। কি ধরনের বর্বর মানসিকতার পুলিশেরা ভাবুন। তো ওদের মধ্যে যাদের নাম বললো, ওদের মধ্যে একজনও কেউ অ্যারেস্ট হয়নি। এদেরকে অ্যারেস্ট করানো আগে দিদিমণির কর্তব্য ছিল। তো তিনি আমাদের পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষের খেয়াল রাখেন।
তো খেয়াল রাখতে গিয়ে তিনি একমাত্র খালি মুসলিমদেরই খেয়াল রাখবেন, হিন্দুরা ওনার কী ক্ষতি করেছে বা ওনার কোন বাড়া ভাতে হিন্দুরা ছাই দিয়েছে সেটা উনি বলছেন না। আজ একজন দেশকে রক্ষা করার সৈনিক তিনি আজকে অত্যাচারিত, তিনি আজকে ওনার ফ্যামিলি আজকে অসুরক্ষিত। তো এখানটায় মুখ্যমন্ত্রী যখন বড় বড় করে কথা বলে যে আমাদের রাজ্যে মহিলারা অনেক সুরক্ষিত আছে, একটা বাচ্চা মেয়ে তাকে পর্যন্ত ছাড়েনি। কি ধরনের বর্বর আর শুয়োরের দল, এদেরকে না রাস্তায় দাঁড় করিয়ে উল্টো করে টাঙিয়ে তলা থেকে আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। কারণ এইসব মানুষগুলো এরা যত বেঁচে থাকবে সমাজটাকে আরও কলুষিত করে তুলবে, আরও বেশি উত্তপ্ত করে তুলবে। কারণ এদের রক্ত প্রচুর পরিমাণে গরম, এদের রক্ত গরম হওয়ার পেছনে ওই মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য। দেখো, যদি এক বাপের বেটা হয় তাহলে ও সবসময় যে শিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষা অনুযায়ী চলবে। কারণ এদের বাপ অনেক, কারণ এদের হচ্ছে নিজেদের বোনকেও বিয়ে করে নেয়, এদের ফ্যামিলিগত কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই এদের বাপ যেহেতু অনেক হয়, অনেক বাপের মিশ্রণে যখন একজন কোনো ছেলে তৈরি হবে তখন দেখবে সেই ছেলেটা হচ্ছে বর্বর মানসিকতার হবে। তো এই বর্বরতা এই শুয়োরের বাচ্চারা এখানে দেখাতে চেয়েছে। কোনো কারণে রাস্তার লোক দেখতে পায়, তো ওনাকে তুলে এনে এখানে হসপিটালে ভর্তি করে। তখনও পর্যন্ত পুলিশ প্রশাসন ওখানে দেখতেও আসেনি, কোনো কিছু কেস নিতেও আসেনি। অন্য জায়গায় যদি কোনো একটা গাড়ি ধরা পড়ে, কোনো একটা কয়লা গাড়ি, কোনো একটা বালি গাড়ি, তখন কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি 2 মিনিটের মধ্যে আসবে, কারণ ওখানে ইনকাম আছে। কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলে তখনও পুলিশ খুব তাড়াতাড়ি চলে আসে, কারণ ওখানেও ইনকাম আছে। যেখানে ইনকাম আছে সেখানে পুলিশ। পশ্চিমবঙ্গের যে পুলিশ, এটাকে পুলিশ না বলে এদেরকে চোর বলা উচিত বা ডাকাত বলা উচিত। ভিক্ষা করতে করতে এদের হাতটা এতটা নিচে নেমে গেছে, এদের মাথাটা এতটা পরিমাণে নিচে নেমে গেছে যে এদেরকে মানে পেছন দিয়ে মারলেও এদের যা হবে, সামনে দিয়ে মারলেও তা হবে। গরম রড করে পোঁদে ছেঁকা দিয়ে মারতে হবে, না হলে এরা মানুষের পর্যায়ে পড়বে না। কিছু কিছু ষাঁড়কে শান্ত করার জন্য পেছনে ছেঁকা দেওয়া হয়, তোমরা জানো তো? ওই রকম করে এদেরকে ছেঁকা দিয়ে রাখতে হবে, না হলে এরা আরও মাথায় উঠে নাচতে থাকবে। আপনি চিন্তা করবেন না। পশ্চিমবঙ্গের যতটা স্থানে আমার এই ভিডিওটা পৌঁছবে, কিংবা অন্যান্য যে কোনো জায়গা থেকে যত বাঙালিরা আছো, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, একটু সজাগ হও। সজাগ না হলে আমাদের পশ্চিমবঙ্গে খুব খারাপ পরিস্থিতি আসতে চলেছে। এই শেখের বাচ্চারা, এই আলীর বাচ্চারা, এরাই এসে একদিন আমাদের ছেলে মেয়েকে ধরে বেঁধে মারতে মারতে মেরেই ফেলবে। কারণ এদেরকে শেল্টার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই আছে, কিন্তু আমাদেরকে শেল্টার দেওয়ার জন্য কোনো মানুষই নেই। তাই আমাদেরকে একত্রিত হয়ে এরপর থেকে লড়তে হবে। হিন্দু ধর্মটাকে আমাদের বাঁচাতে হবে। খুব খারাপ অবস্থায় আমাদের ধর্মটা আছে। 2 দিন গেলেই সব ঠান্ডা হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।